গুড মর্নিং প্রত্যেককে, যারা যারা ক্লাসে এসে গেছো প্রত্যেককে গুড মর্নিং জানাচ্ছি। কালকের ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দেবো, এখনো দেওয়া হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, কোনো চিন্তা করো না। চলো প্রত্যেককে গুড মর্নিং জানিয়ে দাও, যারা যারা ক্লাসে জয়েন করে গেছো অল ক্লিয়ার আছে নাকি জানিয়ে দাও। দুর্দান্ত ক্লাস হবে এবং এই ক্লাসে আমরা একদম আমাদের যে ওয়েবসাইট রয়েছে Adda24/7 এর কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েবসাইট, সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কে আমরা প্র্যাকটিস করব, মুখস্থ করব বা পড়াশোনা করব। ওকে, এবং আমি তোমাদেরকে প্রত্যেককেই বলি কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ম্যাগাজিন আছে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ওয়েবসাইট আছে সেটাকে ফলো করতে, তাহলে খুব সুন্দরভাবে তোমরা নিজেদেরকে রেডি করতে পারবে। ঠিক আছে, অবশ্যই আজকে দিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে আসব Adda24/7 CA, এটা আমরা লিখে দেবো। Adda24/7 CA লেখা হয়ে গেল। কারেন্ট অ্যাফেয়ার্স 2026 টুডে লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এ ক্লিক করে দেবো। হলো? আচ্ছা, এরপর চলে আসি, এই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ওয়েবসাইট সেটা। এখানে পরপর পরপর কারেন্ট অ্যাফেয়ার্স এগিয়ে যাচ্ছে, তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে আমাদের পড়াশোনা করতে হবে। তো এইবার আমরা কি নিয়ে পড়াশোনা করবো একটু তোমরা জানিয়ে দাও। ন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, ব্যাংকিং, অ্যাওয়ার্ডস, অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস, ডিফেন্স, ইম্পর্টেন্ট ডেজ, সায়েন্স, সামিটস, এগ্রিমেন্ট, বিজনেস, কি নিয়ে আমরা পড়াশোনা করবো? স্পোর্টস, দেখি সব থেকে বেশি ভোট যেটাতে আসবে সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। আচ্ছা, স্পোর্টস এসছে, ন্যাশনাল এসছে, স্পোর্টস এসছে। আচ্ছা ঠিক আছে, দুটো স্পোর্টস চলে এসছে। ওকে, স্পোর্টস, তাহলে স্পোর্টস দিয়ে স্টার্ট করা যাক। ওকে, তো আমরা স্পোর্টস রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট নিউজ গুলো পাবো সেগুলো আমরা একটু দেখে নিই। তো দেখো, এই হচ্ছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে আমরা চলে আসছি খেলো ইন্ডিয়া। ঠিক আছে, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026। তোমাদের আমি এই কোশ্চেনটা ক্লাসে করিয়েওছি যে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এ সব থেকে হাইয়েস্ট পদক পেয়েছে কোন রাজ্য? সব থেকে হাইয়েস্ট পদক পেয়েছে, ম্যাক্সিমাম পদক পেয়েছে কোন রাজ্য? কর্ণাটক রাজ্য। তো কর্ণাটক উইন্স খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 উইথ টপ মেডেল ট্যালি। Odisha and Jharkhand follow, while host Chhattisgarh finished 9th. নো হাইলাইটস, উইনার্স এন্ড কি পারফরমেন্স। তো দেখো, আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই যে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026, বুঝতেই পারছো এখানে দেখো উপজাতিদের নিয়ে খেলা। যে সমস্ত রাজ্যে ট্রাইবালরা রয়েছে, যেরকম দেখো উড়িষ্যাতে আছে, ছত্তিশগড়ে আছে, কর্ণাটকে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, পশ্চিমবঙ্গে আছে, ট্রাইবাল মানুষদের নিয়ে গেমস। তো খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026, এই খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস এর হোস্ট করেছে কোন রাজ্য বা কোন স্টেট হোস্ট করেছে? তো হোস্ট করেছে কোন স্টেট? ছত্তিশগড় হোস্ট করেছে, এবং ছত্তিশগড় আয়োজন করেছিল খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026, এবং ছত্তিশগড়ের র্যাঙ্ক হচ্ছে 9th। দেখতেই পাচ্ছ, ছত্তিশগড়ের র্যাঙ্ক হচ্ছে 9 নম্বরে, 9th। ওকে, তো এটাকে আমরা, যদি কারো ইংলিশে পড়তে অসুবিধা হয় বাংলাও তুমি করে নিতে পারো। এখানে 3টে ডট আছে, এই 3টে ডটে ক্লিক করে তুমি ট্রান্সলেট অপশনে গিয়ে বাংলা করে নিলেই দেখো বাংলা হয়ে গেছে। তো খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস বা খেলো ইন্ডিয়া আদিবাসী গেমস 2026 সমাপ্ত হয়েছে, এবং সব থেকে বেশি পদক পেয়েছে কোন রাজ্য? কর্ণাটক। এর পরে যে দুটো রাজ্য আছে, উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে, আর ছত্তিশগড় নবম স্থান অধিকার করেছে, এবং ছত্তিশগড়ই কিন্তু আয়োজন করেছিল খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস। বোঝা গেল? এইবার চলে আসি যে দেখো, কর্ণাটক প্রথম স্থান অর্জন করেছে। কর্ণাটক প্রথম স্থান অর্জন করেছে, কতগুলো পদক পেয়েছে? মোট 23টা পদক পেয়েছে। উড়িষ্যা সেকেন্ড স্থান অর্জন করেছে, কতগুলো পদক পেয়েছে? 21টি। ঝাড়খণ্ড তৃতীয় স্থান অর্জন করেছে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এ, 16টি স্বর্ণ পদক পেয়েছে। আর ছত্তিশগড় তারা আয়োজন করেছে, আয়োজক রাজ্য, এবং তারা নবম স্থানে রয়েছে। ওকে, আচ্ছা এইবার দেখো খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নিই। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 গোটা দেশ জুড়ে আদিবাসী যে সমস্ত ক্রীড়াবিদরা রয়েছে, আদিবাসী ক্রীড়াবিদদের প্রতিভা প্রদর্শনের জন্য এই খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসটাকে নিয়ে আসা হয়েছে। তো এই যে ক্রীড়া অনুষ্ঠান, এই ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে উপজাতীয় সংস্কৃতি আছে, আদিবাসী ট্রাইবালদের যে সংস্কৃতি আছে, তাদের যে ক্রীড়া ঐতিহ্য রয়েছে সেইগুলোকে কিন্তু আমরা
আরো ত্বরান্বিত করতে পারবো, আরো বুস্ট করতে পারবো। এবং 32% বেশি আদিবাসী জনসংখ্যা রয়েছে আমাদের গোটা ভারতবর্ষে। তো 32% বেশি আদিবাসী জনসংখ্যা থাকা সত্ত্বেও ছত্তিশগড়, আচ্ছা সরি, এটা গোটা ভারতবর্ষ বলছি, আপনারা বলছি এটা ছত্তিশগড় রাজ্যে। ছত্তিশগড় রাজ্যে 100%-এর মধ্যে 32%-এর বেশি আদিবাসী জনসংখ্যা রয়েছে, কিন্তু তাও তারা ছত্তিশগড় রাজ্য আদিবাসী সম্প্রদায়ের সাথে তার শক্তিশালী সাংস্কৃতিক সংযোগ এবং খেলাধুলোর কারণে আয়োজক রাজ্য হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তারা 9 নম্বর স্থানে আছে। তো 32%-এর বেশি আদিবাসী মানুষের বসবাস ছত্তিশগড়ে, তাদের 100% মানুষের মধ্যে, বুঝতেই পারছো। নেক্সট আমরা চলে আসছি। নেক্সট দেখো, আর সেরকম তোমাদের কিছু মনে রাখতে হবে না, জাস্ট এই কোশ্চেনটার প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালে খেলো ইন্ডিয়া আদিবাসী গেমস কোন রাজ্য শীর্ষস্থান অর্জন করেছে এবং কতগুলো মেডেল পেয়েছে? আগের দিনের পিডিএফ দিয়ে দেবো, কোনো চিন্তা করো না। আগের দিনের পিডিএফ পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। স্যার খেলো ইন্ডিয়া কি গেম? খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস মানে ট্রাইবাল যে সমস্ত মানুষজন আছে, ক্রীড়াবিদ আছে, তাদেরকে নিয়ে একটা রাজ্য স্তরে প্রতিযোগিতা, বুঝতে পেরেছো? রাজ্যের মধ্যে। ভেরি গুড, কর্ণাটক হচ্ছে আমাদের রাইট আনসার। 23টা গোল্ড পেয়েছে, তাই তো? দেখো 23টা স্বর্ণপদক পেয়েছে, ভেরি গুড। এইভাবে আমাদের কিন্তু পড়াশুনো করতে হবে। এইবার দেখো, শুধু 23টা স্বর্ণপদক পেয়েছে তা নয়, 23টা স্বর্ণপদক, 8টা রৌপ্য পদক এবং 7টি ব্রোঞ্জ পদক কিন্তু পেয়েছে। 23টা স্বর্ণপদক, 8টা রৌপ্য পদক এবং 7টি ব্রোঞ্জ পদক পেয়েছে। নেক্সট আমরা চলে আসি। দেখো, ট্র্যাক অ্যান্ড ফিল্ড ডপিং মামলায় ভারত, কেনিয়া ও রাশিয়াকে ছাড়িয়ে গেছে। তো দেখো, এই যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ডপিং মামলা, এটা কি? ডপিং এর কারণে ক্রীড়াবিদদের নিষিদ্ধ করার ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষস্থানে রয়েছে, যেখানে কেনিয়া এবং রাশিয়াকে ছাড়িয়ে 148 জন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ নিষিদ্ধ হয়েছেন। এপ্রিল 2026-এ AIUর তথ্য ক্রীড়ার সততা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, ভারতীয় অ্যাথলেটিক্সের ডপিং মোকাবিলার জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেছে। আচ্ছা দেখো, এটা সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই যে দেখো, যারা খেলোয়াড়রা রয়েছে না, খেলোয়াড়দের কিন্তু বেশ কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয়। তারা কোনো ড্রাগস নিতে পারে না, বা তারা কোনো শরীরের মধ্যে এনার্জি হাই হয়ে যাবে এই ধরনের এই টাইপের কিছু ওষুধ বা ইনজেকশন, এগুলোকে কিন্তু নিতে পারে না। তো যদি কেউ নেয় সেটা কিন্তু অন্যায় বা সেটা একটা অপরাধ। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ডপিং মামলাতে এই মুহূর্তে ভারত, কেনিয়া, রাশিয়া এদেরকে ছাড়িয়েও কিন্তু একদম বিশ্বের মধ্যে শীর্ষস্থানে পৌঁছে গেছে। তো যে সমস্ত ক্রীড়াবিদরা এই ধরনের কেসে বা মামলাতে জড়িত, সেই সমস্ত ক্রীড়াবিদের সংখ্যা কিন্তু ভারতবর্ষে সব থেকে বেশি। এইবার তার জন্য ভারতীয় অ্যাথলেটিক্স ডপিং মোকাবিলায় জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। তো রাইট আনসার কি হচ্ছে দেখে নাও। এই যে দেখো, দ্যুতি চাঁদ, তিনি 4 বছরের নিষেধাজ্ঞা তাকে দেওয়া হয়েছে। পারভেজ খান 2030 সাল পর্যন্ত তাকে নিষিদ্ধ করা হয়েছে। ধনলক্ষ্মী শেখর বারবার অপরাধের জন্য 8 বছরের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। এদের কিন্তু প্রায় কেরিয়ার বরবাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো, তো রাইট আনসার কি হবে, প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। এই যে দেখতে পাচ্ছ ওয়াডা, এই ওয়াডার সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, ওয়াডার সদর দপ্তর কোথায় অবস্থিত?
দেখো ওয়াডার সদর দপ্তর কোথায় অবস্থিত, ওয়াডা সম্পর্কিত তথ্যটা একটু আমরা জেনে নেব। তো ওয়াডা কি, ওয়াডা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি, ঠিক আছে, ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি, ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি, যেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো 1999 সালে ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এদের সদর দপ্তর কোথায় আছে, কানাডার মন্ট্রিয়লে সদর দপ্তর রয়েছে। কোথায় আছে সদর দপ্তর, কানাডার মন্ট্রিয়লে। এরা মূলত কি কাজ করে, গোটা বিশ্ব জুড়ে খেলাধুলায় যে সমস্ত নিষিদ্ধ ওষুধ ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের নিয়ম তৈরি করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে নজরদারি রাখে যাতে খেলোয়াড়রা কোনো রকম নিষিদ্ধ ওষুধ গ্রহণ না করে, এবং সেটা ওপর নজরদারি রাখা কিন্তু এই ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সির কাজ, ঠিক আছে। ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি এদের কত সালে প্রতিষ্ঠিত, 1999 সালে, এবং কোথায় আছে সদর দপ্তর, কানাডার মন্ট্রিয়লে। তো অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার, প্রত্যেকে লিখে নাও খাতায়, অপশন সি, ওয়াডার সদর দপ্তর কোথায় অবস্থিত, কানাডার মন্ট্রিয়লে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, দেখো সুনীল নারায়ণ, কেকেআর এর প্লেয়ার, তাই তো, সুনীল নারায়ণ। Sunil Narayan has become the most capped overseas player in the history of IPL. IPL এর full form Indian Premier League. He had surpassed the Kieron Pollard record, who has played the 189 matches. চলো তো এই রিলেটেড আমরা নিউজটা একটু দেখে নিই। দেখো সুনীল নারায়ণ তিনি আইপিএল এর ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড় হয়ে গেছেন। তো সব থেকে বেশি ম্যাচ খেলেছেন আইপিএল এর ইতিহাসে কে, এই সুনীল নারায়ণ। তিনি কাইরন পোলার্ড, ঠিক আছে, কাইরন পোলার্ড তারও কিন্তু রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। কাইরন পোলার্ড তিনিও ওয়েস্ট ইন্ডিজেরই খেলোয়াড়, আর এই যে সুনীল নারায়ণ তিনিও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়। তো সুনীল নারায়ণ আইপিএল এর ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড় হয়ে গেছেন। ওকে, আইপিএল এ 189 ম্যাচ খেলেছেন তিনি 2026 সালের 29শে মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন। তো 189 ম্যাচ খেলেছেন। তো দেখো সুনীল নারায়ণ তিনি কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করছেন। তো 190টা ম্যাচ অলরেডি তিনি খেলে নিয়েছেন। কাইরন পোলার্ড 189, এবি ডিভিলিয়ার্স 184, ডেভিড ওয়ার্নার 184, ডোয়ান ব্রাভো 161, ঠিক আছে। তো 2012 সালে কলকাতা নাইট রাইডার্স তাকে 3.4 কোটি রুপিতে চুক্তিবদ্ধ করার মাধ্যমে আইপিএল এ তার যাত্রা শুরু হয়। 2012 থেকে খেলছে, মানে প্রায় 14 বছর ধরে খেলছে কলকাতায়, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে আসি। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা নিউজ। এখানে দেখো কোনো কোশ্চেন আছে নাকি, কোশ্চেনটা অ্যান্সার তাহলে দিয়ে দাও। আইপিএল এর ইতিহাসে কোন ভারতীয় খেলোয়াড় সব থেকে বেশি ম্যাচ খেলেছেন, দেখো কি হবে রাইট অ্যান্সার। আইপিএল এর ইতিহাসে কোন ভারতীয় খেলোয়াড় সব থেকে বেশি ম্যাচ খেলেছেন, এটা হচ্ছে ভারতীয় খেলোয়াড় বলছে, আর এটা হচ্ছে কিন্তু বিদেশি খেলোয়াড়, ঠিক আছে। তো অবশ্যই সুনীল নারায়ণ কিন্তু নাম হবে না, ঠিক আছে। আইপিএল এর ইতিহাসে কোন ভারতীয় খেলোয়াড় সব থেকে বেশি ম্যাচ খেলেছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, এমএস ধোনি, মনীষ পান্ডে। এমএস ধোনি তো হবে না, বিরাট কোহলি, রোহিত শর্মার মধ্যে কেউ একজন হবে। কি হবে আমাদের, এমএস ধোনি হয়ে যাবে রাইট অ্যান্সার। 250টার উপরে ম্যাচ খেলেছে এমএস ধোনি, ঠিক আছে। আইপিএল ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ খেলেছেন কে, এমএস ধোনি, ঠিক আছে।
বিরাট কোহলি রোহিত শর্মার থেকেও বেশি খেলেছেন MS ধোনি। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসছি। MS ধোনি হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট আমরা চলে আসছি গুজরাট সিংস। ঠিক আছে, আন্তর্জাতিক হকিকে বিদায় জানাচ্ছেন গুরজন্ত সিং। এক দশকের গৌরব, অলিম্পিকে নৈপুণ্য উত্তরাধিকার। তো ভারতীয় হকি ফরওয়ার্ড গুরজন্ত সিং 130টা ম্যাচ খেলেছেন, অলিম্পিকে ব্রোঞ্জ পদক এবং এশিয়ার প্রধান শিরোপা জয়ের এক বর্ণাঢ্য কেরিয়ারের পর আন্তর্জাতিক হকি থেকে তিনি কিন্তু অবসর নিচ্ছেন। তো ভারতীয় পুরুষ হকি দলের ফরওয়ার্ড গুরজন্ত সিং নিউ দিল্লিতে একটি অনুষ্ঠানে, হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক হকি থেকে তার অবসরের ঘোষণা করেন। 31 বছর বয়সে এই স্ট্রাইকার প্রায় এক দশক ধরে অসাধারণ ভাবে কিন্তু তিনি খেলে গেছেন। তো এই যে দেখতে পাচ্ছ গুরজন্ত সিং, ইনি একজন হকি প্লেয়ার, তিনি কিন্তু অলরেডি অবসর নিচ্ছেন। আপনি বললেন MS ধোনি হবে না, আমি প্রথমে ভাবলাম MS ধোনি হবে না, তারপরে দেখলাম যে না MS ধোনি হবে। ওকে, দেখো কি হবে রাইট আনসার, গুরজন্ত সিং। গুরজন্ত সিং তিনি কিন্তু হকি থেকে অবসর নিচ্ছেন। চলো নেক্সট আমরা চলে আসি। তো আমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা পড়ছি না, এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোর মধ্যে যেগুলো একদম ইম্পর্টেন্ট, শুধু জাস্ট হেডলাইনটুকু মনে রাখলেই হবে। কি কি পড়লাম দেখে নাও। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, এটা হয়েছে ছত্তিশগড়ে এবং ছত্তিশগড় আয়োজন করেছিল। ছত্তিশগড়ের র্যাঙ্ক হচ্ছে 9th খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে, আর সব থেকে বেশি স্বর্ণপদক পেয়েছে, একদম প্রথম স্থানে আছে কর্ণাটক। তারপরে দেখো, বুঝতেই পারছো ইন্ডিয়া এই যে ডপিং যে মামলা, সেই ডপিং মামলাতে একদম শীর্ষ স্থানে চলে এসছে। সুনীল নারায়ণ তিনি হচ্ছেন একজন বিদেশি প্লেয়ার, তিনি সব থেকে বেশি IPL এ ম্যাচ খেলেছেন 190, আর ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি IPL এ ম্যাচ খেলেছেন আমাদের মহেন্দ্র সিং ধোনি। তারপর দেখো গুরজন্ত সিং তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল হকি থেকে কিন্তু বিদায় জানাচ্ছেন, এটা অলরেডি একটি অনুষ্ঠানে বলে দিয়েছেন। নেক্সট দেখো IPL এর ফুল শিডিউল, টিমস এন্ড ফরম্যাট। তো 2026 এর IPL স্টার্ট হয়ে গেছে। কবে থেকে স্টার্ট হয়েছে? IPL 2026 will begin on March 28, 2026 and continue until May 31, 2026। তো দেখো একদম মার্চ 28 থেকে মে 31 পর্যন্ত এই ম্যাচ চলবে। The tournament will run for over 2 months, offering daily entertainment for cricket lovers। ঠিক আছে, এবার দেখো যেটা বলার সেটা হচ্ছে কি কি আমাদের টিম আছে। আচ্ছা, IPL 2026 ম্যাচ উইল বি প্লেড অ্যাক্রস 13 স্টেডিয়ামস ইন ইন্ডিয়া। দ্য ওপেনিং ম্যাচ উইল বি হেল্ড ইন বেঙ্গালুরু। তো ফার্স্ট যে ম্যাচটা ওপেনিং ম্যাচ সেটা বেঙ্গালুরুতে হয়েছে। 13টা স্টেডিয়ামে কিন্তু এই IPL ম্যাচ হবে। আচ্ছা, এরপর দেখো এখানে হচ্ছে ক্যাপ্টেনের নাম দেওয়া আছে, এখানে কোচের নাম দেওয়া আছে। আমরা যদি টিমগুলো দেখে নিই, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ। আচ্ছা, তোমাদের একটু বলে দিই কার কোনটা ফেভারিট টিম, একটু লিখে জানাও তো প্রত্যেকে, কার কোনটা ফেভারিট টিম প্রত্যেকে একটু লিখে জানাও। আমি যেমন কলকাতা নাইট রাইডার্সকেই সাপোর্ট করি সবসময়। KKR, MI, চেন্নাই সুপার কিংস। আন্ডার গ্রাজুয়েটের টোটাল কত মার্কসের সিএ দেয়? 10-12 নাম্বারে। দেখো নেক্সট আমরা চলে আসছি
ইন্ডিয়া ফার্স্ট ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কিক অফ অ্যাট কলিঙ্গ স্টেডিয়াম। এই যে কলিঙ্গ স্টেডিয়ামে কি হয়েছে দেখে নাও। কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। তো কলিঙ্গ স্টেডিয়াম এটা কোথায় আছে? এটা আছে ভারতের ভুবনেশ্বরে রয়েছে। ভারতের ভুবনেশ্বরে 2026 সালে প্রথম জাতীয় ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। ওকে, এবার দেখো, উড়িষ্যার ভুবনেশ্বরে কলিঙ্গ ইনডোর স্টেডিয়াম অনুষ্ঠিত হয়েছে। এই স্টেডিয়ামে একটি অত্যাধুনিক সুবিধা যা 2024 সালে উদ্বোধন করা হয়েছে। 2028 সালে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজনের জন্য নির্বাচিত হওয়ার পর এই ভেন্যুটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। ঠিক আছে, তো জাস্ট এটুকুই আমাদের জেনে রাখতে হবে যে কলিঙ্গ স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত। এটি ভুবনেশ্বরে অবস্থিত। কলিঙ্গ স্টেডিয়াম এটি ভুবনেশ্বরে অবস্থিত এবং কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। এটুকু জেনে রাখলেই যথেষ্ট। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসছি। নেক্সট দেখো, এশিয়া কাপ আর্চারিতে প্রথম পর্বে ভারত 2টো ব্রোঞ্জ পদক পেয়েছে। দেখতেই পাচ্ছ, আর্চারি মানে তীরন্দাজি প্রতিযোগিতা, সেই তীরন্দাজি প্রতিযোগিতা এশিয়া কাপ আর্চারি তীরন্দাজি প্রতিযোগিতায় ভারত 2টো ব্রোঞ্জ পদক পেয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে গিয়ে 2028 অলিম্পিকে ট্রান্সজেন্ডারদের কিন্তু নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। 2028 আবার অলিম্পিক হবে। 2024 প্যারিস অলিম্পিক হয়েছিল, 2000 গ্রীষ্মকালীন অলিম্পিক আবার 2028 হবে। তো 2028 অলিম্পিকে ট্রান্সজেন্ডারদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেখো, ন্যায্যতার প্রশ্ন তুলে আইওসি 2000 মানে আইওসি মানে কে বলতো? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি থেকে 2028 সালের অলিম্পিকের নারী বিভাগ থেকে ট্রান্সজেন্ডার যে সমস্ত নারীরা রয়েছে তাদের কিন্তু অনেক বেশি, নারীদের থেকে অনেক বেশি শক্তি হয়, অনেক বেশি পারফরমেন্স বেটার হয়। তার জন্য 2028 অলিম্পিকের নারী বিভাগ থেকে ট্রান্সজেন্ডার নারীদের নিষিদ্ধ করা হয়েছে। নতুন SRY জিন পরীক্ষার নিয়ম চালু করা হয়েছে। এর কারণ বিশ্বব্যাপী প্রতিক্রিয়া এবং ক্রীড়া জগতের উপর প্রভাব। তো জাস্ট আমাদের এটুকুই জেনে রাখতে হবে, যারা ট্রান্সজেন্ডার নারীরা রয়েছে তারা কিন্তু 2028 অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না। তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নারী বিভাগে তারা অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। নেক্সট আমরা চলে আসছি 1.63 বিলিয়ন আইপিএল ডিল, এটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, $1.63 বিলিয়ন আইপিএল চুক্তি হয়েছে। সোমানি কিনে নিয়েছেন রাজস্থান রয়্যালসের। এই যে দেখতে পাচ্ছ সোমানি, রাজস্থান রয়্যালস, এই যে ভদ্রলোক সোমানি, কার্ল সোমানি, $1.63 বিলিয়ন মানে 16,290 কোটি টাকার বিশাল মূল্যে রাজস্থান রয়্যালস আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছেন। এই চুক্তিটি আইপিএল এর ইতিহাসে অন্যতম সর্বোচ্চ মূল্যায়নের রেকর্ড গড়েছে। সোমানি, যিনি ইতিমধ্যেই একজন শেয়ার হোল্ডার এবং 2026 আইপিএল এর মৌসুমের পর ফ্র্যাঞ্চাইজিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন, তিনি বর্তমানে মালিক মনোজ বাদালের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে। তো দেখো, যেটা আমাদের জানতে হবে, $1.63 বিলিয়ন এই আইপিএল এর রাজস্থান রয়্যালস এই টিমটাকে কিনে নিয়েছেন কার্ল সোমানি। নেক্সট আমরা চলে আসছি। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বরে আমরা চলে আসি, 2 নম্বর পেজে। এটা আমাদের জেনে নিতে হবে, এটা খুব ভালো কোশ্চেন। দেখো, অরুন্ধতী রেড্ডি 2026 সালের ফেব্রুয়ারি মাসে আইসিসি নারীদের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হয়েছেন। তো আইসিসি বিভাগের নারীদের সেরা খেলোয়াড় হিসেবে, আইসিসির নারীদের সেরা খেলোয়াড় হিসেবে কে পুরস্কৃত হয়েছেন? অরুন্ধতী রেড্ডি। তো অস্ট্রেলিয়ায় ভারতের টি-20 সিরিজ জয়ের ম্যাচ জেতানোর পারফরমেন্সের জন্য অরুন্ধতী রেড্ডি আইসিসি ফেব্রুয়ারি 2026 মাসের 2026 মাসের সেরা মহিলা খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতেছেন। এই যে দেখতে পাচ্ছ অরুন্ধতী রেড্ডি, তিনি হয়ে গেছেন আইসিসি উইমেন প্লেয়ার অফ দ্য মান্থ ফেব্রুয়ারি 2026 সেরা প্লেয়ার। ওকে, আচ্ছা, প্রায় 20 মিনিট পড়াশোনা করা হয়ে গেল, 20 মিনিট কি আরো বেশি। তো তোমরা একটু জানিয়ে দাও যে কেমন লাগছে ক্লাস, ঠিকঠাক বুঝতে পারছো নাকি, পড়াশোনা হচ্ছে নাকি?
ভালো লাগছে? এইভাবে আমাদের কিন্তু পড়তে হবে। কেন আমি এইভাবে পড়াচ্ছি? যাতে তোমাদের মনে থাকে। আমি যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ালাম, এটা দেখো কন্টিনিউ তুমি যদি একটু চর্চা রাখো না, তাহলেই তুমি হয়ে যাবে। কন্টিনিউ একটু চর্চা, ওয়েবসাইটটাকে নিয়ে একটু বসতে হবে, একটু ওয়েবসাইটটাকে নিয়ে নাড়াচাড়া করতে হবে, খুব ইজিলি মনে রাখতে পারবে। তো জাস্ট এটুকুই মনে রাখো, আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছে হিউম্যান ক্রিকেটার কে অরুন্ধতী রেড্ডি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি। নেক্সট তোমাদের আমি একটা 5 মিনিটের ব্রেক দেব, ঠিক আছে? দেখো, ইন্ডিয়া টু হোস্ট ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2028। তো দেখো, গোটা হিস্ট্রির মধ্যে প্রথমবার, ঐতিহাসিকভাবে প্রথমবার গোটা বিশ্বের মধ্যে 2028 সালে ভারত আয়োজন করতে চলেছে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের। তো ভারত উড়িষ্যায় 2028 সালে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে, যা হবে গোটা বিশ্বের মধ্যে ইনডোর ইভেন্টের আয়োজন হিসেবে ভারতের প্রথম অভিজ্ঞতা। এই পদক্ষেপটি ভারতের ক্রীড়া পরিকাঠামো, বিশ্বব্যাপী উপস্থিতি এবং অ্যাথলেটিক্স এর উন্নয়নে গতি আনবে। ঠিক আছে, তো ভারতের জন্য একটা ঐতিহাসিক মাইল ফলক হচ্ছে এটি। কোথায় হবে এটা? এটা কলিঙ্গ ইনডোর অ্যাথলেটিক্স স্টেডিয়াম, যেটা তৈরি হচ্ছে। কোথায় তৈরি হয়েছে? ভারতের ভুবনেশ্বরে তৈরি হয়েছে, একটু আগে দেখালাম। সেই ভুবনেশ্বরে কিন্তু 2028 সালে এই বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটার আয়োজন করতে চলেছে ভারত। এটা নিয়ে কথাবার্তা চলছে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে India creates history, 208 medals at World Para Athletics Grand Prix 2026 in New Delhi। ঠিক আছে, তো ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স, এই ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড প্রিক্স 2026 এটা কোথায় হয়েছে? এটা হয়েছে নিউ দিল্লিতে। তো নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। দেখো, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে 2026 সালে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড প্রিক্স। ওকে, তো সেই ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড প্রিক্স 2026-এ ভারতের আধিপত্য বিস্তার করে 75টি স্বর্ণ সহ 208টি পদক কিন্তু ভারত পেয়েছে, এবং যারা প্যারা অ্যাথলেটিক রয়েছে তারা কিন্তু একদম প্রথম স্থান অর্জন করেছে। এটা কোথায় হয়েছে? এটা হয়েছে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা। 8টি দেশের ক্রীড়াবিদরা কিন্তু অংশ নিয়েছে। তাহলে এখান থেকে আমাদের কি কি পড়তে হবে দেখে নাও। এই যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স, এটা কোথায় হয়েছে? এটা হয়েছে নিউ দিল্লি জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক গ্র্যান্ড প্রিক্স হয়েছে নিউ দিল্লি জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। এইবার এটা কবে থেকে কবে পর্যন্ত হয়েছে? দেখতেই পাচ্ছ, বড় করে লেখা আছে 8 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত। 8 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হয়েছে। এখানে মোট 8টা দেশ অংশগ্রহণ করেছে, 8 নেশন অংশগ্রহণ করেছে। এবং কতগুলো পদক পেয়েছে ভারত? ভারতের মোট পদকের সংখ্যা দেখো 208টি। 208 208 208টি কিন্তু পদক পেয়েছে। ওকে, চলো, বোঝা গেল? জাস্ট তোমাদের একটা আমি 3 মিনিটের ব্রেক দেব, তারপরে আমি আসছি আরেকটা কোশ্চেন করিয়ে দিয়ে তোমাদের একটা 3 মিনিটের ছোট্ট ব্রেক দেব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, যেটা আমি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে একটা ভালো নিউজ পড়িয়ে দিই। তোমরা নিশ্চয়ই জানো, মার্চ 90 হাউ মেনি টাইমস হ্যাজ ইন্ডিয়া উইন দ্য টি20 ওয়ার্ল্ড কাপ। টি20 ওয়ার্ল্ড কাপ ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, এটা তো তোমরা অলরেডি জানো। ঠিক আছে, আচ্ছা, এটা সম্পর্কে একটু জেনে নাও স্মৃতি মান্ধানাকে নিয়ে। ঠিক আছে, দেখো, স্মৃতি মান্ধানা 1 নম্বর স্থান ধরে রেখেছেন। জেমিমা রড্রিগেজ 12 নম্বরে নেমে গেছেন। আইসিসি নারী ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং, দেখো আইসিসির একটা
মহিলাদের ওডিআই এর ব্যাটিং র্যাঙ্কিং তৈরি করা হয়েছে, সেই র্যাঙ্কিং এ 1 নম্বর স্থান কিন্তু ধরে রাখতে পেরেছে স্মৃতি মান্ধানা। অন্যদিকে জেমিমা রড্রিগেজ তিনি 12 নম্বর স্থানে নেমে গেছেন। ঠিক আছে, তো রাইট আনসার কি হবে আমাদের? জেমিমা রড্রিগেজ তিনি 12 নম্বরে, কিন্তু স্মৃতি মান্ধানা তিনি আছেন 1 নম্বরে। ওকে, চলো তো তোমাদের জাস্ট একটা 3 মিনিটের ছোট্ট ব্রেক দিচ্ছি, তারপরে আমি আবার আসছি। জাস্ট তোমরা একটু ফ্রেশ হয়ে জল টল খেয়ে চলে আসো, তারপর আমরা আবার প্রশ্ন শুরু করছি।
এটা ইম্পর্টেন্ট কাজ ছিল, ওটা একটু করে চলে এলাম। চলো নেক্সট আমরা চলে আসছি। নেক্সট দেখো স্পোর্টস রিলেটেড মোটামুটি নিউজগুলো আমরা দেখে নিয়েছি, এইবার আমরা একটু স্টেট নিউজ গুলো দেখে নিই। ঠিক আছে, স্টেট নিউজের মধ্যে দেখো যেটা ইম্পর্টেন্ট কিছু নিউজ বলে দিই, সেটা হচ্ছে দেখো, এটা দেখো, রাজস্থান লঞ্চেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক পলিসি 2026 টু অ্যাট্রাক্ট বিজনেস অ্যান্ড ইনভেস্টর। তো যারা বিজনেসম্যান রয়েছে, যারা ইনভেস্টর রয়েছে, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য রাজস্থান লঞ্চ করেছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক পলিসি 2026। এর ফলে কি হবে? এর ফলে কর্মসংস্থান বাড়বে, বিজনেস বাড়বে, এবং বিজনেস বাড়লে, কর্মসংস্থান বাড়লে আমাদের রাজ্যের উন্নতি হবে। তো তার জন্য 2026 সালে ইন্ডাস্ট্রিয়াল পার্ক পলিসিটা লঞ্চ করেছে রাজস্থান। ওকে, নেক্সট আমরা চলে আসছি, ছটপট আমরা একটু দেখে নিই। দেখো আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, দেখো পাঞ্জাব পাসেস শ্রী গুরু তেগ বাহাদুর ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি বিল 2026। তো পাঞ্জাব যে সরকার রয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তো আনন্দপুর সাহেবে একটা উচ্চ প্রযুক্তির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে পাঞ্জাব বিধানসভা শ্রী গুরু তেগ বাহাদুর বিশ্বমানের বিশ্ববিদ্যালয় বিল 2026 পাশ করেছে। তো একটা বিল পাশ করেছে কেন? উচ্চ প্রযুক্তির একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে আনন্দপুর সাহিবে, এবং এই বিশ্ববিদ্যালয়ের নাম শ্রী গুরু তেগ বাহাদুর বিশ্ববিদ্যালয়। ওকে, নেক্সট আমরা চলে আসছি। নেক্সট দেখো, গুজরাট লঞ্চেস মেজর ফুট অ্যান্ড মাউথ ডিজিজেস ভ্যাকসিনেশন ড্রাইভ টু প্রোটেক্ট লাইভস্টেক। তো দেখো, মানুষের জীবনযাত্রাকে রক্ষা করার জন্য, গবাদি পশুদের রক্ষা করার জন্য গুজরাট ফুট অ্যান্ড মাউথ ডিজিজ টিকাদান কর্মসূচি চালু করেছে। তো যে সমস্ত গবাদি পশুরা রয়েছে, সেই গবাদি পশুদেরকে রক্ষা করার জন্য ফুট অ্যান্ড মাউথ ডিজিজ টিকাদান কর্মসূচি চালু করেছে। 1 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত রাজ্যব্যাপী ফুট অ্যান্ড মাউথ ডিজিজ টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। জাতীয় প্রাণী রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আন্ডারে এটি পড়ে। এটির লক্ষ্য কি? গবাদি পশুকে রক্ষা করা, রোগের যে প্রাদুর্ভাব সেটাকে প্রতিরক্ষা করা, এবং কৃষকদের যে জীবিকা, যে সমস্ত কৃষকরা গবাদি পশুর সঙ্গে কানেক্টেড, তাদের জীবিকাকে আরো সুনিশ্চিত করে তোলা। ওকে, তো যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে, এই যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ওয়েবসাইটটা আছে, এটাকে প্রতিদিনই একবার করে তোমরা দেখো, এবং যে কোনো ইন্টারেস্ট নিউজটাকে, যেরকম ফেসবুক দেখো কোনো কিছু খবর ঘটলো নাকি, যেরকম ইনস্টা দেখো কোনো কিছু খবর ঘটলো নাকি, এবং বিভিন্ন লোকজনের বাইট দেখো যে সেই খবরটা নিয়ে তাদের কি প্রতিক্রিয়া, ঠিক সেরকম ভাবেই তোমাকে কিন্তু এই নিউজগুলোকে ভালো করে একটু দেখতে হবে ইন্টারেস্ট নিয়ে, তাহলেই কিন্তু খুব সহজে তুমি নিউজগুলোকে মনে রাখতে পারবে। ঠিক আছে, তো এইভাবে যদি তুমি পড়াশুনো করো, তাহলে দেখবে যে কোনো চিন্তার কারণ থাকছে না, খুব ইজিলি কারেন্ট অ্যাফেয়ার্সকে তুমি রেডি করতে পারছো। এইভাবে তুমি ম্যাগাজিনটাকে দেখে নাও, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে ক্লাস আছে সেই ক্লাসটা তো দেখছোই, তার সঙ্গে সঙ্গে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন বেরিয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ও ম্যাগাজিনটাও তোমরা দেখে নিও। ওকে, তো এইভাবে যদি পড়াশোনা করো, সিএ একদম রেডি হয়ে যাবে। বোঝাতে পারছি? প্রত্যেকে একটু লিখে জানিয়ে দাও বুঝতে পেরেছো নাকি। ওকে, ঠিক আছে, তো ভালো করে তোমরা পড়াশোনা করো। কালকে আবার সকাল 8টায় বেঙ্গলি চ্যানেলে ক্লাস রয়েছে, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে 5:30টার সময়। কালকে সিএ ভার্সেস জিকের একটি ক্লাস রয়েছে অয়ন্তিকা ম্যাম এবং আমার, এসএসসির পরীক্ষাকে কেন্দ্র করে। অবশ্যই সেই ক্লাসে তোমরা জয়েন করো। সবাই ভালো থেকো, টাটা বাই বাই। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই 5 স্টার রেটিং দিয়ে দেবে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।